স্পেশাল গেস্ট উপস্থিত আছে। আমাদের সাথে উপস্থিত আছে শিবশঙ্কর স্যার। উনি রিসেন্টলি এসসিবি পাশ করেছেন। দাদা, আপনাকে আমাদের এই ইন্টারভিউতে স্বাগত। থ্যাংক ইউ। দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো থাকার আরো একটা কারণ, আপনার যে এসসিবি পাশের যে আমরা যে আহ, খবরটা পাওয়ার পর আরো আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি জাতির জন্য একটা সুবাতাস বয়ে যাচ্ছে। তো সেই সেই অভিজ্ঞতাই আজকে আমাদের ইন্টারভিউতে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো আপনাকে অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ফার্স্ট অফ অল, আমাদের আহ, দর্শকদের দর্শকদের জন্য আপনার হচ্ছে এসিবি পাশের অনুভূতিটা জানতে চাচ্ছি, যে এসিবি পাশের পর অনুভূতিটা কি? আহ, ধন্যবাদ সকলকে। আসলে যে কোনো ভালো খবর, সুখবর তো অবশ্যই সুখের হয়। আর যেহেতু একটা আমেরিকান একটা লাইসেন্সের পাশের খবর, তো সেটা তো অবশ্যই ভালো। তো সেদিক বিবেচনা করলে আই এম হ্যাপি। তো এই যখনই আমি আসলে রেজাল্টটা জানতে পারছি, তখন মানে খুবই হ্যাপি হয়েছি। তো আহ, উম, বাংলাদেশে যত মেডিকেল টেকনোলজিস্ট আছে, সবাই সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আহ, আশা করি আপনারাও যদি ঠিকমতো গাইডলাইনে বা পড়াশোনা করেন, আপনারা ইজিলি এই আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথোলজি যে লাইসেন্স, এটা অবশ্যই ওভারকাম করতে পারবেন এবং খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন। চমৎকার। দাদা, আপনার এই যে চলার পথে অথবা এসসিপি এক্সামে বসার জন্য এর পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা আমি কার বলবো, আপনি কাকে ভোট দিবেন? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আসলে দুইটা মানুষ খুব আমাকে ইন্সপাইরেশন দিছে। তো একজন হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন স্যার। উনি এখন আপনার ওয়াশিংটন ইউনিভার্সিটিতে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। তো স্যার স্যার আমাকে খুব ইন্সপিরেশন করতেন। আর আরেকজন সায়েন্টিস্ট আমাদের সামিল বাসি স্যার, আইকন ইন্টারন্যাশনাল মেডিকেল সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারের মেন্টর এবং সম্মানিত শিক্ষক, এবং আমার ডিরেক্ট স্যার। তো এই দুজনের আসলে ভূমিকা অনেক, ওনাদের থেকে অনুপ্রাণিত হয়েই আজকে আমার এই সাফল্য বা এই সাফল্যের পিছনে ওনাদেরই অবদান। আচ্ছা, এই যে দাদা, আপনি তো একটি সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের চাকরিতে আছেন। সেই মানুষ আজকাল একটা সরকারি চাকরির জন্য মানুষ কত আশা এবং আকাঙ্ক্ষা আহ জড়ানো থাকে। সেক্ষেত্রে আপনি কিভাবে ডিসিশন নিলেন যে এই সরকারি চাকরি ছেড়ে দেশের বাইরে চলে যাবেন, অথবা আপনার পেশা দেশ থেকে অন্য জায়গায় সুইচ করবেন, এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন? আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে আমরা তো যে জবটা করি, এটা তো ধরেন গবেষণাগার। আমরা এখানে গবেষণা করি। তো হুম। সেটা পেরিফেরিতে হোক, সেন্ট্রালি হোক, আমরা কিন্তু গবেষণা করি। তো আমাদের দেশে যে মেডিকেল টেকনোলজিস্টের আসলে যথাযথ মূল্যায়ন হয় না। আচ্ছা। মেইনলি আমাদের যে ডায়াগনোসিসের যে কাজটা আমরা করে থাকি, আমরা সবকিছু তৈরি করে দিয়ে থাকি। ডাক্তার দা ট্রিটমেন্ট দেয়, ইটস ওকে, এটা তো হবেই। তো কিন্তু আমরা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, সেটা আমাদের দেশে টেকনোলজি মূল্যায়ন করা হয় না। তো আর তাছাড়া হচ্ছে আপনার আমেরিকাতে দেখেন, আমার ডেজিগনেশনের একটা বিষয় আছে। সেখানে আমার ডেজিগনেশন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট। তো আমি সায়েন্টিস্ট। হচ্ছি ওখানকার সায়েন্টিস্ট। তো এটা তো একটা আমার জন্য আমি মনে করবো যে বিশাল পাওয়া। তো সেটা যদি হয়, সেখান থেকে আমি আরেকটা জিনিস হচ্ছে যে আমি অ্যাজ অ্যাজ এ বাঙালি, তো যেহেতু আমি চিন্তা ভাবনা করি যে আমি বাংলাদেশে যে অ- অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করি, ওই দেশে যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করবো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। যখন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, ওরা জানবে যে না, এ বাঙালিরাও পারে, তাহলে আমার দেশটাকে ওরা অন্যরকম চোখে দেখবে। সেটা আমার ভীষণ কাজ করে এই জিনিসটা। আচ্ছা, আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমরা বাংলাদেশে ভূমিকা রাখতে পারতেছি কিনা জানি না, কিন্তু ওই দেশে গিয়েও বাংলাদেশের মুখ উজ্জ্বল করব। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। চমৎকার চমৎকার একটা কথা। তো আপনার কাছে এই যে এএসসিবি পরীক্ষার আপনার ইন্সপিরেশন বলেছেন যে আইকন মেডিকেল সায়েন্টিস্ট প্রিপারেশন কোচিং, এবং ডিরেক্টলি সামিউল বাশার স্যার আপনার মেন্টর হিসেবে কাজ করেছে। আর এর পাশাপাশি নাসির স্যার, যিনি টেক্সাস ইউনিভার্সিটি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে আছেন। তো এই যে আপনাকে একটা প্রিপারেশন করা এবং হচ্ছে গিয়ে আপনার একটা ট্র্যাক থেকে যে দেখা গেছে যে আপনার ইউজ টু একটা সময় থেকে, এই সময়টা কিভাবে বের করবেন?
আপনি অবশ্যই ব্যস্ত ছিলেন, সেখান থেকে সময়টা কিভাবে বের করে নিয়ে আসলেন এই প্রিপারেশনের জন্য? আচ্ছা। অথবা যদি বলি কতটুকু সময় দিয়েছেন, কতটুকু এফোর্ট দিয়েছেন? জানি অনেক বড় এফোর্ট দিয়েছেন। এটা আমাদের জন্য মানে আমাদের দর্শকের জন্য হয়তোবা সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমি আপনার ভিউটা বুঝতে পেরেছি। তো আমি আসলে গভর্নমেন্ট জব ডিউটি করার পরে যখন বাসায় আসতাম, তারপরে বিকালবেলা পার্ট টাইম জব করতাম। তো যখনই আমি এটা বিষয়ে দেখলাম, বিভিন্ন বই টই, বিভিন্ন ম্যাটেরিয়ালস যখনই আমি এগুলো আমার হাতে পেলাম, তো দেখলাম যে আসলে আমাকে অনেক সময় দিতে হবে। কারণ অনেক সময় এবং এটার পিছনে লেগে না থাকলে আসলে এটা করা আসলে একটু ডিফিকাল্ট। তো আমি যে বিকালবেলা যে পার্ট টাইম গুলো ছিল ওগুলো আমি ছেড়ে দিয়েছি। কারণ আমার কিছু পাইতে গেলে আবার কিছু হারাইতে হবে, এটাই শিওর। তো আমার আসলে মেইন ফোকাস ছিল এএসসিবি লাইসেন্স। হ্যাঁ, তো আমি আহ, যে বিকালবেলার যে সময়টা আমি অন্য ল্যাবে সময় দিতাম, সেটা আমি পড়াশোনাতে কাজে লাগাইছি। এবং আমি এটা হচ্ছে গিয়ে প্রতিদিন প্রতিদিন আপনার নিয়ম করে পড়েছি। মানে একটা স্টুডেন্ট যেরকম নিয়ম করে পড়ে, ঠিক আমি ওরকম একটা স্টুডেন্টের মতো হয়ে গেছিলাম, নিয়ম করে প্রতিদিন পড়েছি। মানে হচ্ছে যে আজকে পড়লাম, কালকে পড়বো না বা ওটা বাদ দেবো না, আমি প্রতিদিন আপনার সময় করে এই সময়টা বের করে এবং পড়েছি। যার কারণে হচ্ছে গিয়ে এই রেজাল্টটা আমার যে ফার্স্ট চান্সে হয়ে গেছে। তো এই এই যে একটা রুটিন করে পড়া, নিয়ম মাফিক পড়া, এবং অল্প অল্প করে পড়া, বা আমার মেন্টর বা যারা আমার স্যার ছিল যারা, তাদের গাইডলাইন। আসলে এএসসিপি যখনই আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো আমার হাতে পেয়েছি, এটা আমার কাছে খুব কঠিন ছিল। যখনই আইকন ইন্টারন্যাশনাল প্রিপারেটরি সায়েন্টিস্ট সেন্টারের আমি সাথে যুক্ত হলাম, তখনই এই জিনিসটা আমার কাছে আসলে ইজি হয়ে গেছে। সেই জন্য আসলে আইকন ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্রিপারেটরি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ, তারা এত সুন্দর আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। চমৎকার, চমৎকার। আপনি একটা কথা বলেছেন যে আমি প্রথমবারেই সফল হয়েছি যে পাস করার জন্য, যেখানে ৩-৪ বার দিয়েও হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট হওয়ার জন্য সে ক্যাপাবল হয় না। এটা চমৎকার। এটা একটা চমৎকার বলেছেন যে আপনাদের জায়গা থেকে যে একটা সরকারি চাকরি হোল্ড করে তারপর হচ্ছে সময় বের করে ফ্যামিলি থেকে দূরে থেকে আইকনের সহযোগিতায় একবারেই হচ্ছে পাস করেছেন। এটা একটা বড় কথা। আর এখানে আপনি যখন পরীক্ষা দিয়েছেন, আপনার এখানে চ্যালেঞ্জিং পার্ট ছিল কোনটা? যে কোন সাবজেক্ট আপনার জন্য মোস্ট চ্যালেঞ্জিং, আমাদের টার্মের বাইরেও আরো বিস্তারিত কষ্ট করা লাগছে, এটা কোন পার্টটাকে আপনি আখ্যা দিবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আমাদের যে সাবজেক্ট গুলো ছিল সেটা হচ্ছে হ্যামাটোলজি ছিল, বায়োকেমিস্ট্রি ছিল, ইমিউনোলজি ছিল, ব্লাড ব্রেন ছিল, মাইক্রোবায়োলজি ছিল। তো আমার কাছে মাইক্রোবায়োলজি এবং ব্লাড ব্রেন সাবজেক্টটা ছিল খুব একটু ডিফিকাল্ট। তো আমি হচ্ছে কি যে এটা মাইক্রোবায়োলজি এবং ব্লাড ব্যাংকটা আপনার হচ্ছে গিয়ে পড়েছি প্রতিদিন। তো কারণ হচ্ছে এটা আসলে প্র্যাকটিস না করলে আপনার প্রতিদিন যদি মনে মনে থাকবে না, আমি এটাকে মেমোরাইজ করতে পারবো না। যার কারণে আমি এটা প্রতিদিনই পড়েছি। যার কারণে হচ্ছে গিয়ে এটা এবং আমি দেখেছি আমার রেজাল্টে আপনার হচ্ছে গিয়ে মাইক্রোবায়োলজি এবং ব্লাড ব্যাংকের পার্টটা আমি খুব ভালো করেছি। চমৎকার, চমৎকার। যেটা ভয় ছিল সেই ভয়টাই সবচেয়ে আগে আপনি রিকভারি করেছেন। আরেকটা চমৎকার জিনিস একটা আমি কথা বলেছেন। দেখেছি, যারা হচ্ছে কি আপনার এই যে প্রথমবার দুইবার তিনবারও চারবারও অনেকে ফেল করে, পাঁচবারে পঞ্চমবারে সফলতা অর্জন করেছে। তো তাদের বেশিরভাগেরই আপনার হচ্ছে কমপ্লেইন ছিল এই মাইক্রোবায়োলজি এবং ব্লাড ব্যাংক। তো আমি এই জায়গাটাকে একটু বেশি ফোকাস করেছি, যাতে আমি এই জায়গাটা যদি রিকভার করতে পারি, তাহলে আমি হয়তো বা ওভারকাম করতে পারবো। তো আমিও দেখলাম যে আসলে সত্য, এই মাইক্রোবায়োলজি এবং ব্লাড ব্যাংকটা যদি আমি রিকভার করেছি ভালোভাবে, এবং ওখান থেকে আমি সফলতা পেয়েছি। চমৎকার। আহ আমাদের যেহেতু বললাম যে আমাদের এই সেশনটা অনেক দীর্ঘ করবো না, কারণ আপনারও ব্যস্ততা অনেক আছে, আরো ব্যস্ততা বেড়ে যাবে আমি জানি। তো আপনার সর্বোপরি আপনার এই যে এসসিপি এক্সামে বসার ক্ষেত্রে মোটিভেশনটা কার কাছ থেকে পেয়েছেন? আচ্ছা, আসলে অ্যাকচুয়ালি মোটিভেশনটা দিয়েছিল আমাদের সামিউল বাশির স্যার। ওনার কাছ থেকে ইন্সপিরেশন হয়ে পরে দেন হচ্ছে যে আমেরিকাতে, আগে আমি বলেছি যে নাসিরউদ্দিন স্যারের সাথে কথা হয় পরে। এই এই বেসিক্যালি এই দুইটা মানুষের মোটিভেশনই আমার আজকে এই পথ চলা। চমৎকার। যদি খুবই সুন্দর আপনার বক্তব্য। যদি কেউ এক্সাম দিতে চায় তাহলে আপনার প্রথমে তার জন্য পরামর্শটা কি থাকবে? প্রথম পরামর্শ হচ্ছে তার কিছু সময় বের করতে হবে। কারণ আপনি যদি সময় বের করতে না পারেন, তাহলে আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সময়টা যদি বের করতে পারেন এবং নিয়ম মাফিক যদি পড়াশোনা করেন,
এবং আইকনের যে গাইডলাইন আছে, স্যারদের সাথে যদি নিয়মিত আপনি পড়াশোনা করেন, স্টাডি করেন, ম্যাটেরিয়ালস গুলো সংগ্রহ করেন, তাহলে আপনি এটা বেসিক্যালি ওভারকাম করতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে প্রথম হচ্ছে সময় বের করতে হবে। সময় বের করতে হবে, তারপরে হচ্ছে অন্য গাইডলাইন সবচেয়ে প্রথম। তো দাদা, এখন আপনার যেহেতু এসসিপি পাস, আপনার সার্টিফাই হয়ে গেছেন, এর পরবর্তী স্টেপ গুলা কি? এর পরবর্তী স্টেপ গুলা কোন মানে কোন 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 স্টেপ পার করুন আমেরিকা এখন যাওয়ার ক্ষেত্রে? এখন যেটা হচ্ছে যে আসলে ওই আপনার হচ্ছে যেহেতু আমার ওই যে ইংলিশের যে স্পোকেনের যে একটা পার্ট আছে, তো ওইটা আমি কমপ্লিট করব। এখন আমার মেইন ফোকাস হচ্ছে এটা। দেন এটা কমপ্লিট করার পরেই আমি দেন হচ্ছে আমেরিকাতে শিফট করার আর কি। চিন্তা ভাবনা। সেই ক্ষেত্রে কি আপনার পরিবার সহ আপনি ভিসা প্রসেসিং অথবা ভিসা পাবেন? ওরা কি? ডেফিনেটলি পরিবার সহই যাওয়ার চিন্তা ভাবনা, চমৎকার, এবং এটা চমৎকার, হবে। চমৎকার। এটা এটা আসলেই একটা চমৎকার সুযোগ ফ্যামিলি সহ। আমি যতটুকু জানি H1B ভিসা হচ্ছে ওরা প্রোভাইড করবে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট যারা, যাদের পুরো ফ্যামিলি সহ শিফট করতে পারবেন। এটা আমার কাছে আহ, এটা একটা অসাধারণ একটা সুযোগ, যারা দেশের বাইরে শিফট করতে চায় অথবা নিজের ক্যারিয়ার গড়তে চায়। তো সেক্ষেত্রে দাদা, কোন কোন মানে ডিপার্টমেন্ট অথবা কোন কোন ব্যাচেলার ডিগ্রি নিয়ে আপনার এসিবি এক্সামে হচ্ছে তারা পার্টিসিপেট করতে পারবে? আচ্ছা, সেটা হচ্ছে যেমন আপনার হচ্ছে মেডিকেল রিলেটেড যে ব্যাচেলর ডিগ্রি গুলা, বিশেষ করে বিএসসি ইন হেলথ টেকনোলজি মানে ল্যাবরেটরি, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি আছে। হ্যাঁ, তো এইসব যারা ব্যাচেলর ডিগ্রি আছে তারা সবাই এলিজিবল সবাই এসিপিতে। এলিজিবল। আচ্ছা, আচ্ছা। তো এক্সামে বসার জন্য আমাদের এক্সাম ফি কত টাকা, বাংলাদেশি টাকায় কত টাকা খরচ করবে, এবং এক্সাম সেন্টারটা কোথায় যদি জানাতেন? ও আচ্ছা, বাংলাদেশে অনেকগুলো এক্সাম সেন্টার আছে। যে আমি যেটা হচ্ছে পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে বনানীতে এক্সাম সেন্টার আছে, পাই ইন্টারন্যাশনাল। হুম। তো এরকম অনেকগুলো সেন্টারে আছে, আপনার ধানমন্ডিতে আছে, চট্টগ্রামে আছে। তো আমি বনানীটা চয়েস করছিলাম, তো ওখানে আমি পরীক্ষা দিয়েছি। আর এখানে হচ্ছে এক্সাম ফিটা অ্যাকচুয়ালি অনেক সময় বেরিয়েও করে। তো এটা হচ্ছে হয়তোবা 10 থেকে 13 হাজার টাকার মতো এক্সাম ফিটা লাগে এক্সাম দেওয়ার জন্য। এক্সাম ফি এবং ডাটা ভেরিফিকেশনের জন্য টোটাল কত টাকা খরচ যাচ্ছে? আচ্ছা, ডাটা ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে যে সার্টিফিকেট যে ইভ্যালুয়েশন যেটা, তো এটার জন্য মানে সব কষ্ট মিলে হচ্ছে আপনার অ্যারাউন্ড 40,000 এর মতো লাগে। আপনার পরীক্ষা বসা, এক্সাম ফি এবং হচ্ছে কি আপনার ইভ্যালুয়েশন সহ অ্যারাউন্ড 40,000 টাকা। চমৎকার দাদা, আর দীর্ঘ করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স, এন্ড কংগ্রাচুলেশন অ্যাগেন ফর থ্যাংক ইউ। অন পাসিং এক্সাম। এবং হচ্ছে কি আমাদেরকে, আমি আমি আশা করি আপনার ভবিষ্যৎ দিনগুলো আরো আহ, সুফল হবে এবং সুন্দর হবে। এই এই দোয়া এবং শুভকামনা আপনার জন্য। ইনশাল্লাহ পরবর্তী সময় কোনো এক সময় সুযোগ পেলে আরো ব্রডলি বিস্তারিত আলোচনা করব। তো এই বলে দাদার শেষ, যদি কোনো গাইডলাইন থাকে যদি আমাদেরকে দিতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গাইডলাইন যেটা সেটা হচ্ছে যে আসলে পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা করেন, এটা ইজিলি হয়ে যাবে। আর আমাদের বাঙালিদের প্রচুর মেধা আছে, এটা আমাদের